যে আমি হয়তো ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে নিজে কান্না করেছি যাতে কেউ না। তাহলে বলবো আমার টল ছেলে খুব পছন্দ, আমার চুল বড় ছেলে খুব পছন্দ। মানে এখন আরশ খানকে বিয়ে করছি, ও আমার থেকে 1 বছরের বড়, আমাদের তুই তোকারের একটা ফ্রেন্ডশিপ আছে। যখন মন চাই তুই আমার থাপড়ায় দেস, যখন মন চাই তুই আমারে ইনস্টল করে দেস। খুব ভালো হতো যদি আমরা দুজন একসাথে বসে আসলে আমাদের ব্যাপারগুলো বলতে পারতাম। তুমি বলো, আমার নাম তানিয়া বৃষ্টি। আমার নাম তানিয়া বৃষ্টি। কিন্তু আমি জানি আপনি কি ধরনের মেয়ে। আপনি বলেন তো আমি কি ধরনের মেয়ে। আপনি আরশ এমন হয়েছে যে কালকে আমার শুট, আজকে সন্ধ্যায় ও প্যাকআপ করছে। আরশ খানের সাথে আমার কাজ অবশ্যই আসবে ইনশাআল্লাহ, বিকজ আমাদের আমার খুব ভালো বন্ধু ছিল, খুব ভালো বন্ধু। এবার আরশ খানকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। যখন আরশ খানকে তানিয়া বৃষ্টি দেখতে গিয়েছিলেন তখন কি ঘটেছিলেন তানিয়া বৃষ্টির সাথে? যে আমি হয়তো ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে নিজে কান্না করেছি, কিন্তু আমি কখনো হেরে যাইনি। মানে এমনও হয়েছে যে আমি তো আসলে সবকিছু তো ফ্যামিলির সাথে বলা যায় না, তারাও টেনশনে পড়ে যায়, তো সবকিছু বলা হয়নি। কিন্তু এমন হয়েছে যে আমি হয়তো ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে নিজে কান্না করেছি যাতে এটা কেউ না শুনে। তো আর তানিয়া বৃষ্টিকে যখন জিজ্ঞাসা করা হয় আরশ খানের সাথে তার ঝগড়া নিয়ে, তখন তিনি যে কথাগুলো খুলে বললেন সেটা কেউ বিশ্বাস করতেই পারছেন খুব না। ভালো হতো যদি আমরা দুজন একসাথে বসে আসলে আমাদের ব্যাপারগুলো বলতে পারতাম। বাট আমার মনে হয় যে আসলে আমরা এই আমাদের ব্যাপারগুলো নিয়ে, কাজটা সবকিছু নিয়ে আসলে এত কথা বলেছি যে আসলে এখন যেটা হয় যে আমার কাছে একরকম কথা শোনা যায়, ওর কাছে একরকম কথা শোনা যায়। তো এই জিনিসগুলো আসলে মানে ঘোলাটে হতেই থাকে। মানে আমার কাছে একটা প্রশ্ন আসে, আমি একভাবে বলি, ওর কাছে কোনো একটা প্রশ্ন গেলে ও অন্যভাবে বলে। আর যখন আরশ খানকে তানিয়া বৃষ্টির সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন আরশ খান তানিয়া বৃষ্টির সম্পর্কে যে কথাগুলো বললেন। বৃষ্টির সঙ্গে দাদা আপনার সম্পর্কটা কি আসলে? তানিয়া বৃষ্টির সঙ্গে সম্পর্ক আমার কলিগ। আমি দেখলাম কিছুদিন আগে ও বলেছে ভাই ব্রাদার টাইপ। আমি তো বলবো আমার বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা কি বেঁচে থাকতেই এরকম কিছু? আমরা অবশ্যই। হ্যাঁ, কিন্তু কিছুদিন আগের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে আরশ খানকে একেবারে আদর করে মেকআপ করে দিচ্ছিলেন তানিয়া বৃষ্টি। সেই দৃশ্যটি এখন আরশ খান ভাইরাল করে দিয়েছে ইউটিউবের মধ্যে। আর যখন তানিয়া বৃষ্টিকে জিজ্ঞাসা করা হয় তুমি কবে বিবাহ করছো, কেমন ছেলে তোমার পছন্দ, তখন তিনি ডাইরেক্ট যে কথাগুলো বললেন। আমি এখন আরশ খানকে বিয়ে করছি, ও আমার থেকে 1 বছরের বড়, আমাদের তুই তোকারের একটা ফ্রেন্ডশিপ আছে। মাঝখানে এইসব বিষয় নিয়েও আরো কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়েছিল। আমি প্রথমত খুবই ইন্ট্রোভার্ট একটা মেয়ে, আর আমি আসলে কোনো কথা কোনো জায়গা থেকে যে সিক্রেট অর সামথিং আমার সাথে শেয়ার করলে যে আমি বলে দিব এই ব্যাপারটা আমার মধ্যে। কিন্তু তানিয়া বৃষ্টির এই কথাটি ছিল একেবারে মিথ্যা। আর এটা যখন আরশ খান জানতে পারলো তখন তিনি তানিয়া বৃষ্টিকে লাইভে নিয়ে এসে যে কাণ্ডগুলো করলো। আমি সেটা ভুল বলছি, আমি এটা ভুল বলছি, লাইভ এসে বলছিলাম। কিন্তু ইউটিউবের মধ্যে আরেক ভিডিও খুবই ভাইরাল হচ্ছে যেখানে অন্য এক নায়িকা তিনি আরশ খানের সম্পর্কে বলেন তিনি তাকে প্রপোজ করেছিলেন এবং তার সাথে নোংরা কাজ করতেও চেয়েছিলেন। একটা সময় যে আরশ বন্ধুত্ব থেকে বেশি কিছু দাবি করে বা প্রেমের প্রস্তাবটা দেয়। আমি বলছি না প্রেমের প্রস্তাব দেওয়াটা খারাপ। একসাথে কাজ করতে গেলে একজন মানুষকে পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে, প্রেমের প্রস্তাব দিতে পারে, অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বিপরীত মানুষটা সেটা ডিনাই করে বা প্রত্যাখ্যান করে, তখন সেটার অ্যাগেনস্টে যে তার ক্ষোভ থেকে তার ক্ষতি করা বা তাকে হয়রানি করা, হ্যারাসমেন্ট করা, দিস ইজ নট ডান। এটা ঠিক না, যেটা এক্ষেত্রে হয়েছে। আরশ যখন আমাকে এই ধরনের প্রস্তাব করে তখন আমি আসলে একটু চিন্তা করে দেখি এটা কেন প্রস্তাব দিল। আমি প্রথমে খেপে যাই না, কারণ আরশ আমার ভালো বন্ধু ছিল, তো সে একটা প্রস্তাব দিতেই পারে, স্বাভাবিক। তারপর আমি একটু খুঁজে বের করার চেষ্টা করলাম ছেলেটা কেমন। যদি আপনাকে একটা মেয়ে প্রপোজ করে আপনিও কিন্তু খুঁজে বের চেষ্টা করবেন মেয়েটার আসলে কেমন বা কেমন চারিত্রিক গঠন বা কিরকম সে মানুষটা। তখন যেটা হলো আমি যখন পার্সোনালি খোঁজ নেওয়া শুরু করলাম যে ছেলেটার চারিত্রিক বৈশিষ্ট্য মোটেও ভালো না। এবং এটা আমি না, আমার ইন্ডাস্ট্রির কিছু নায়িকার কাছ থেকে আমার জানা। এটা আপনারাও যদি ঠিকঠাক মতো তদন্ত করেন বা খোঁজ করেন তাহলে আপনারা জানতে পারবেন। এর মাঝখানে তার যে একটা বিয়ে হয়েছিল, এই যে গত বছর ডিভোর্স হওয়া বা আদার্স থিংস, এছাড়া 2 মাসের ব্যবধানে কেন ডিভোর্স হলো বা এত গন্ডগোল কেন হলো, কিছু না হলে তো এমনিই হবে না, তাই না? এবং সেটা যখন আমার কানে যায় তখন তো আমি সেই ছেলেটাকে প্রেমিক হিসেবে বা আমার পার্টনার হিসেবে তো আমি অ্যাকসেপ্ট করতে পারি না, তাই না? এবং বেসিক্যালি সেটাও সমস্যা না। আমি যখন নিজেও ফিল করা শুরু করলাম যে হি ইজ নট আ গুড সোল ইনডেড, তখন আমি এই জিনিসটাকে সরে আসা শুরু করলাম এবং আমি তাকে বললাম যে তুমি আমাকে ডিস্টার্ব করো, হ্যাঁ, বা আমাকে হ্যারেস করো কাজের ভেতরে, কারণ সে যখন আমাকে প্রপোজ করে বা করে আমার সাথে
ইন্টিমেট হওয়ার চিন্তা করে, তখন কিন্তু আমি তার সাথে কাজে কমফোর্টেবল হব না। বা যে কাজে ধরেন যতটুকু ইন্টিমেসি দরকার যে শুটিংটাতে, তার থেকে যদি বেশি হয় সেটা আমার জন্য কমফোর্টেবল হবে না, তো অবশ্যই আমি সেটা না করবো তাকে, তাই না? ওই না করাটার কারণে আমার প্রতি তার একটা ক্ষোভ তৈরি হয়। তার সম্পর্কে এত এত বাজে এলিগেশন আমি যখন শুনি বিভিন্ন মানুষের কাছ থেকে, তখন তো তার সাথে আসলে আমি কাজ করতে কিংবা তার সাথে পার্টনার হিসেবে কাজ করতে বা প্রেমিক প্রেমিকা হিসেবে কাজ করতে আমি কিন্তু আগ্রহী হব না। তো আমি তাকে এটাই বললাম যে দেখো, আর তুমি সেটের মধ্যে যে ধরনের আচরণ করো আমার সাথে, মনে হচ্ছে যে আমি তোমার সাথে একটা রিলেশনশিপে আছি, বাট ডোন্ট ডু ইট। এভাবে হলে আমি কাজ করতে পারবো না, আই এম ভেরি আনকমফোর্টেবল ইন দিস ওয়ে। তখন সে আমাকে যেটা বললো, যেহেতু আচ্ছা তুমি মাইন্ড করো না, আমরা এভাবে কাজ করি, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কাজ করব এবং বন্ধুত্বের বাইরে গিয়ে কোনোভাবে কোনো ডিস্টার্ব করবো না। তো এই প্রেক্ষিতেই আসলে যেটা আপনাদের কোয়েশ্চেন ছিল, আমি কেন এত গন্ডগোলের পরও এই কাজে রাজি হলাম, এটাই যে আমাকে সে এটা বলেছিল, আমি বিশ্বাস করেছিলাম যে সে আমাকে এর বাইরে ডিস্টার্ব করবে না, কিন্তু তার ভেতরে যে ষড়যন্ত্রমূলক কোনো ক্রোধমূলক বা আক্রোশমূলক কোনো ছিল, ইন্টেনশন ছিল, সেটা আমি তো ধরতে পারিনি। আর বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আরজ খান সম্পর্কে তানিয়া বেস্টি যখন ইন্টারভিউ করলেন, তখন তিনি আরজ খান সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন এবং তিনি তানিয়া বেস্টি যে সিন্ডিকেটের শিকার হয়েছিলেন, আরজ খানের কারণে তিনি যে বিপদের মধ্যে পড়েছিলেন, সেই সব কথাগুলো তিনি ইন্টারভিউর মধ্যে তুলে ধরলেন এবং তার কেমন ছেলে পছন্দ, আরজ খানকে তিনি কতটা ভালোবাসলেন। চলুন তার মুখ থেকেই সেই কথাগুলো শুনে নি প্রথমে। আর বুলশিট কথাবার্তা যে আমি একটু সেলফিশ আমার ক্যারিয়ার নিয়ে, যে আরস্তানিয়া ওই সময় যদি তুমি নায়িকা না পাও সেটা আমার প্রবলেম না, যে আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাইছি, আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতেছি, মিনিমম খারাপ ছাড়ার কিছু না, একদম ক্যামেরার সামনে বলতে পারবো। আরস যখন স্টার্ট করে ওর ক্যারিয়ার বা ওর কাজ, তখন থেকে আমি ওর সাথে কাজ করে যাচ্ছি। আমি যেখানে নিজে সিন্ডিকেটের শিকার, আমি ওইখানে আরেকটা মানুষের ক্যারিয়ার নিয়ে এগুলা করবো, এটা আমি প্রথমত চিন্তা করতে পারি না। ওর প্রথম থেকে শুরু থেকে আমি ছিলাম, যখন ওকে কেউ চিনে না বা ও মাত্র নিউ কামার, ওই সময় যদি আমি ওকে সাপোর্ট দিয়ে থাকি, ক্যারিয়ার থেকে আমি ওর ক্যারিয়ার নষ্ট করে দিতে যাবো বা কোনো খারাপ কিছু চাবো, এটা আসলে আমার মনে হয় না যে আমার জায়গা থেকে এটা আমি চাইনি। ও যেটা করেছিল এবার, ও জাস্ট অফ করে দিয়েছে। প্রায় 12 থেকে 15 দিনের একটা শিডিউল মিলানো ছিল, ও জাস্ট সাডেন এভাবে বলেছে যে করবে না। ও যদি মনে করে যে ও কমফোর্টেবল, তাহলে আমার জায়গা থেকে ইয়েস, কেন করবো। ও কি আমার নামটা মেনশন করেছে? ও জাস্ট বলেছে যে আমার একটা কলিগ যার সাথে আমার অনেক কাজ হতো, একজনের সাথে আমাকে দেখতে সবাই খুব পছন্দ করতো, অ্যাজ এ জুটি হিসেবে ধরে নিয়েছিল, বাট তারপরও আমি কিন্তু অন্যান্যদের সাথে কাজ করে যাচ্ছিলাম অ্যাট দ্য সেম টাইম। তো দ্যাটস ওয়াই যেটা হয়েছে যে এটা যদি আমার একটু অফও হয়েছে, আমার যেগুলো চলছিল ওগুলো কিন্তু অফ হয়নি, যে যার কারণে আসলে আমি ওই ধাক্কাটা বা ওই কোনো কিছু ফেস করিনি। আমার মোটামুটি এরপরে সবার সাথে কাজ করা হচ্ছে, ইভেন নতুন যারা আছে তাদের সাথেও আমি কাজ করছি, এখন শাশ্বত বলেন পার্থর সাথে ডেট মিলছে। সো আমার আসলে যেটা হয়েছে যে ওই ঝামেলাটা হয়নি, বাট হ্যাঁ আমাদের একটা যেহেতু অডিয়েন্স ছিল বা আমাদের এখনও আমার কোনো নাটক বের হলে বা আপনি যার কথা বলছেন বের হলে মানুষ একটা হলেও কমেন্ট হয়তো এমন হয় আমারটার থেকে আমি যেমন পাই যে আপু ওনার সাথে কেন কাজ এখন আসছেন, আমরা তো বসে আছি। তো ওই জিনিসটা আছে, ওই জিনিসটা অডিয়েন্সরা চায়, বাট এটাতে আসলে আমার প্রফেশনালি কোনো ঝামেলা হয়নি। বাট ব্যাপারটা এমন না যে আসলে এটা আমরা কখনই করবো না, ওই রকম প্ল্যান করেই করা বা মানে এবার যেটা হয়েছে যে আমার সাথে ওর ডেট সব ওকে ছিল, আমাদের কাজ হওয়ার কথা ছিল, দেন সাডেন ও মানে কালকে শুট, আজকে বলছে যে না ও কাজ করবে না। এই ব্যাপারটা এবার ঘটেছে। সো আমার জায়গা থেকে কখনই অফ হয়নি। তো ও যদি আবার মনে করে যে না আমার সাথে কাজ করতে ওর কোনো প্রবলেম হচ্ছে না, কমফোর্টেবলের জায়গাটা আছে, তাহলে আমরা ডেফিনেটলি কাজ করবো। আমি খুবই প্রফেশনাল, আমি খুবই সেলফিশ আমার ক্যারিয়ারের দিক থেকে। আমি আমার ক্যারিয়ার যেটা জন্য প্লাস হয়, যেটা আমার জন্য বেস্ট হয়, আমি ওইটা সবসময় করার চেষ্টা করি। আমার কখনোই কোনো কিছুতে মানে আমার প্রফেশনাল কাজের মধ্যে আমার কখনোই কোনো কিছুতে প্রবলেম হয় না। আমার পার্সোনাল কোনো কিছু আমার প্রফেশনালি আসে না, আর যদি আসেও আমার একটা কমিটমেন্ট থাকে। হয়তো আমি আপনাকে কমিটমেন্ট করেছি যে আমি আপনার সাথে বা আমি এই হিরোর সাথে কাজ করব। আমি যদি দেখি যে আমার সাথে ঝামেলা হচ্ছে কোনো একটা পার্সোনাল কারণে, আমি ওই কাজটা শেষ করে দেন আমি বলবো যে আচ্ছা ভাই না আমার এখন নিতে পারছি না বা আমরা একটু কম চাই। ও যেটা করেছিল এবার, ও জাস্ট অফ করে দিয়েছে। মানে আমার ওর সাথে আমার যতটুকু মনে আছে, ঈদের আগে, রোজার ঈদের আগে আমার ওর সাথে প্রায় 12 থেকে 15 দিনের একটা শিডিউল মিলানো ছিল। ও জাস্ট সাডেন এভাবে বলেছে যে করবে না। তো ওই জিনিসটা আমি হলে করতাম না, মানে আমি অতটুকু প্রফেশনাল, আমি এতটুকু বলবো। বাট ও যদি মনে করে যে ও কমফোর্টেবল, তাহলে আমার জায়গা থেকে ইয়েস, কেন করবো। আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ও কি আমার নামটা মেনশন করেছে? হ্যাঁ, রাইট। সো ও জাস্ট বলেছে যে আমার একটা কলিগ যার সাথে আমার অনেক কাজ হতো। সো যেহেতু আমার নামটা মেনশন করেনি, সো এখানে আসলে আমি এটা বলতে পারি না যে আমার ব্যাপারেই বলেছে। আর যদি ও আমার ব্যাপারটা বলে থাকে বা আপনারা ধরে থাকেন, তাহলে যেটা আমি বলবো যে আসলে আমার মিডিয়ার প্রত্যেকটা কলিগ, আমার মিডিয়ার যত ডিরেক্টর, প্রডিউসার, এভরিওয়ান জানে যে আরশ যখন স্টার্ট করে ওর ক্যারিয়ার বা ওর কাজ, তখন থেকে আমি ওর সাথে কাজ করে যাচ্ছি।
আমার জায়গা থেকে কখনই এমন হয়নি। আমি আমার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমিও আমার লাইফে অনেক সিন্ডিকেট পার করে আসছি, আমি অনেক কিছু সাফার করে আসছি, আমার সাথে কাজ মিল ঠিক ছিল, আমার জাস্ট আমাকে অফ করে দেওয়া হয়েছে, এগুলো হয়েছে। সো আমি যেখানে নিজে সিন্ডিকেটের শিকার, আমি ওইখানে আরেকটা মানুষের ক্যারিয়ার নিয়ে এগুলা করব, এটা আমি প্রথমত চিন্তা করতে পারি না। সেকেন্ড কথা হচ্ছে যে আমার যদি এরকমই চিন্তা থাকতো বা এমন কিছু, তাহলে কিন্তু আমরা প্রায় অনেকটা বছর একসাথে কাজ করছি। মাশাআল্লাহ ওর প্রথম থেকে শুরু থেকে আমি ছিলাম। সো ওই জায়গাটা আমি যখন যখন ওকে কেউ চিনে না বা ও মাত্র নিউ কামার, ওই সময় যদি আমি ওকে সাপোর্ট দিয়ে থাকি বা আমি ওর সাথে কাজ করে থাকি, তো একটা সময় গিয়ে আমি ওকে কেন ক্যারিয়ার থেকে আমি ওর ক্যারিয়ার নষ্ট করে দিতে যাবো বা ওকে ওর কোনো খারাপ কিছু চাবো, এটা আসলে আমার মনে হয় না যে আমার জায়গা থেকে এটা আমি চাইনি। আসলে যদি কিছু চাওয়ার থাকতো আমি প্রথমেই বলতাম যে না, আমি ওর সাথে কাজ করবো না, নতুন ছেলে বা অ্যাক্টিং পার না, আমার যদি কোনো সে থাকতো। একটা সময় আমি পার করে আসছি তোমার সাথে, আমি অ্যাজ এ জুটি তোমার সাথে চলে আসছি, তারপরে গিয়ে আমি কোনো সিন্ডিকেটের জন্য আমি তোমার ক্যারিয়ারের ঝামেলা করবো, এর বুলশিট কথাবার্তা, এটা হইতেই পারে না। হ্যাঁ, কিছু জিনিস ছিল, যেমন হচ্ছে আমি যেমন বরাবরই আপনাকে বলেছি যে আমি একটু সেলফিশ আমার ক্যারিয়ার নিয়ে। মনে করেন আপনার সাথে আমার কাজ মিলানো আছে, সেটা মনে করেন আজকে থেকে 7 দিন পর হয়তো আপনার সাথে আমার একটা ডেট মিলানো আছে। 7 দিন পরের কাজটার সময় যদি আমার কোনো কাজ চলে আসছে যেটা আমার মনে হয়েছে যে আমার করলে আর একটু প্লাস হয়, আর তোমার সাথে যেহেতু আমার সিঙ্ক অনেক ভালো, তোমার সাথে যেহেতু আমার ফ্রেন্ডশিপ খুব ভালো, তোমার সাথে আমি ওই ডিসকাসটা করতে পারি। যেমন এটা আমি এখন শামীমের সাথে করতে পারি, আমি নীলয়ের সাথে ওই দিন আমার নীলয়ের সাথে ডেট মিলানো ছিল, আমি বললাম যে নীলয় এমন আমার একটা ওবিসি খুব ভালো একটা কাজ আসছে, আমি কি করবো কিনা। বলে দেখ যদি তোর টাকা পয়সা মিলে যায়, সব কিছু মিলে যায়, তাহলে আমাকে বল, আমার সমস্যা নেই, আমি দেখতেছি অন্য হিরোইন। সো ওই সিনটা আসলে আমাদের থাকে কলিগদের মধ্যে। সো আমার সাথে ওর যেটা হয়েছে যে আমার যদি এমন কোনো কাজ আসছে যেটা আমার মনে হয়েছে যে আমার জন্য একটু ভালো হয়, আমি ওর সাথে শেয়ার করছি। শেয়ার করার পরে হয়তো আমি বলছি যে আচ্ছা এখন যেহেতু তোমার কাছে একটা টাইম আছে 7 দিনের বা 5 দিনের, তুমি যদি চাও তুমি অন্য কাউকে নিয়ে দেখতে পারো যে তোমার কাজটা যে তুমিও না ফাঁসলা, আমিও যাতে এটা করতে পারি, ওই কথাবার্তা ওর সাথে আমার হয়েছে। সো এখন দেখেন যে এরপরে যদি আমি ওর কাজটা অফ করে ওই কাজটা করি, তাহলে আমার মনে হয় যে এখানে আমার দোষটা কম, বিকজ আমি একটা টাইম পিরিয়ড তোমাকে দিয়ে রাখছি যে তুমি এর মধ্যে একটা কাউকে দেখো পাও কিনা। সো ওর মধ্যে তুমি যদি নায়িকা না পাও, বা তোমার যখন ওই সময় আমাকে নিয়ে সবাই চাচ্ছিল যে আরশ তানিয়া, ওই সময় যদি তুমি নায়িকা না পাও, সেটা আমার প্রবলেম না। সেকেন্ড কথা হচ্ছে আমি যেহেতু তোমার সাথে ডিসকাস করছি, আমি কালকেই শুটিং তোমারে আমি ফাঁসাই দেই নাই, ওগুলোও যখন আমি করি নাই, তখন গিয়ে তুমি যদি বলো যে আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাইছি, আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতেছি, তাহলে এটা আসলে আমার মনে হয় কি তুমি নিমক হারাম ছাড়ার কিছু না আসলে। কারণ আমি খুবই স্ট্রেট কাট এটা বলতে পারি যে আরশ এমন হয়েছে যে কালকে আমার শুট, আজকে সন্ধ্যায় ও প্যাক আপ করছে, এটা আমি খুবই একদম ক্যামেরার সামনে বলতে পারবো। আরশ এটা কখনো বলতে পারবে না যে আমি কালকে শুটিং আর আজকের শুটিং নষ্ট করে দিছি, এটা ও একবার বলুক শুধু তানিয়া বলছে, তারপর আমি নাহলে কথা বলবো। আবার আমি অ্যাকচুয়ালি ওর সাথে বসেই কথা বলতে চাই তাইলে। সো যখন আমি তোমার এই কাজটা করি নাই, তো তুমি এই জিনিসগুলো বলতে পারো না। হ্যাঁ, আর তুমি যদি মানে তুমি হয়তো আমার নাম মেনশন করছো না, বাট যেহেতু তোমার সাথে আমার একটা জুটি হিসেবে মানুষ ধরে নিছে, ওই জায়গা থেকে তুমি যখন এগুলো বলো, তখন আমার ভাই ইমেজটা নেগেটিভ ওয়েতে চলে যায়, আমার অনেক কিছু নেগেটিভ ভাবে মানুষ মনে করে। আমার মনে হয় এগুলো আসলে বলারই কিছু নাই। তোমার যদি আমি প্রবলেম থাকে তাহলে ডিরেক্ট করছি। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন তানিয়া বৃষ্টির ইন্টারভিউ এবং আরশ খান সম্পর্কে, তিনি এখন কেমন আছেন এবং তাদের ভালোবাসার সম্পর্ক। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন, এবং আরশ খানের মৃত্যু নিয়ে যে ভিডিওটি ভাইরাল হচ্ছিল সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান, এখানে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখতে নিতে পারেন। ধন্যবাদ।